Um, Assalamu alaikum. Good morning, ladies and gentlemen. বাংলাদেশে এবং প্রবাসে যারা যেখানে আছেন আমাদের সবাইকে এই লাইভে, এই বিশেষ লাইভে আমন্ত্রণ। আপনারা জানেন যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করে যাচ্ছি বিভিন্নভাবে আমাদের, বিকজ বাংলাদেশ যে দুইটা জায়গাতে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি, সেটা হচ্ছে একটা হচ্ছে নাম্বার ওয়ান প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। আপনারা জানেন গত মাসেও প্রায় $3 বিলিয়ন পাঠিয়েছেন আমাদের প্রবাসীরা। মোটামুটি বলতে গেলে একটা পিওর খাত যেখানে উই পে জিরো বা উই গেট $100, মানে এই হিসাবটাই প্রবাসীদের জন্য। আজকে আমি এসেছি আমাদের বর্তমান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার, সেই সরকারের উনি নিজেও একজন প্রবাসী না হয়ে একজন খাঁটি প্রবাসী ছিলেন। উনি 17 বছর প্রবাসী ছিলেন। প্রবাস থেকে বাংলাদেশের রাজনীতি এবং আজকের যে পরিবর্তন সেটা উনি নিজেই সাধন করেছেন। এবং এই প্রবাসীদের কল্যাণে বিভিন্ন ধরনের পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে প্রবাসী কল্যাণ আর মন্ত্রণালয়ের যে মন্ত্রী যিনি যাকে নিয়োজিত করেছেন, উনি বাংলাদেশের সবচেয়ে প্রবাসী অধ্যুষিত অঞ্চল বৃহত্তর সিলেটের, মানে সিলেট শহরের থেকেই নির্বাচিত করেছেন। উনি প্রবাসী না হলেও মাননীয় মন্ত্রী, উনি কিন্তু মানে আপনি জানেন তো সিলেটের মানুষ মানে প্রবাসী না হলে আপনি প্রবাসী, উনি এক ধরনের হাফ প্রবাসী বলতে পারেন। আমি আজকে আসি এই মুহূর্তে, আমি দেখা করতে এসেছি বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী, সিলেটের নন্দিত মেয়র, সিটি কর্পোরেশন নন্দিত মেয়র, এবং যার হাত ধরে সিলেট শহরের যে পরিবর্তন সাধিত হয়েছে। আজকে আপনি দেখেন, আপনারা বিভিন্ন ইউটিউবার ইনফ্লুয়েন্সার গিয়ে সিলেটে যে বক্তব্য দেন, সিলেটের কারেন্টের লাইন আপনার মাটির নিচে, আমেরিকাতেও দেখেন নাই, লন্ডনে দেখেন নাই, মানে সামথিং লাইক দ্যাট। এগুলা যার হাত ধরে মানে পরিবর্তন সাধিত হয়েছে, সেই সফল মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের সফল মেয়র এবং মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেব আমার সাথে আছেন। আমরা প্রবাসীদের বিভিন্ন বিষয় আসলে নিয়ে কি কি পদক্ষেপ উনি এবং ওনার সরকার নিচ্ছেন প্রবাসীদের কল্যাণে, বিকজ এই প্রত্যেকটা বিষয়ে উনি অবগত আছেন। ঠিক উনি মন্ত্রী হওয়ার আগে, নির্বাচনের আগেও আমাদের সাথে একদিন লাইভে এই বিষয়গুলো উনি তুলে ধরেছিলেন যে প্রবাসীদের নানান ধরনের সমস্যা। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে আমি এই মুহূর্তে আমি যাচ্ছি মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের সাথে। মাননীয় মন্ত্রী, আপনাকে এই লাইভে স্বাগত জানাচ্ছি। আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন প্রবাসীদের, আপনি সবকিছু অভিজ্ঞতা আছেন প্রবাসীদের সমস্যা এবং বিভিন্ন সমাধানে। এর আগে আপনি অনেক বিষয়ে অনেক দিন বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দিয়েছেন। বিশেষ করে আমার সবচেয়ে বড় যে প্রশ্ন, যেটা আপনি নিজেও জানেন, যে এই সিলেট শহরটা বৃহত্তর সিলেট প্রবাসীদের দ্বারা প্রবাসীদের পাঠানো বা রেমিটেন্স বা অর্থ দিয়ে, ডলার দিয়ে বা বৈদেশিক মুদ্রা দিয়ে পরিচালিত হয়, প্লাস বাংলাদেশ। এবং এই আপনি মন্ত্রী হওয়ার পর থেকেই কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। আপনাকে প্রথমেই মন্ত্রী হিসাবে এই বিরল সম্মান, মানে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ দিই এবং আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাই। আমার প্রথম প্রশ্ন হলো যে আপনি নিজেও অবগত আছেন, এই বিষয় নিয়ে কথা হয়েছে, আপনি নিজেও কথা বলেছেন অনেক সময়। বাংলাদেশ থেকে একজন প্রবাসী যখন বিদেশে যেতে চায়, ভারতে যদি লাগে 54,000 টাকা, বাংলাদেশের থেকে লাগে এই দালালদের বা সিন্ডিকেট বাণিজ্যের কারণে আপ টু 7 লক্ষ টাকা পর্যন্ত উঠে, আমরা দেখেছি হিসাব করে। এই বিষয়ে আপনি বা আপনার সরকার কি কি পদক্ষেপ নিচ্ছেন বর্তমানে? ধন্যবাদ। আপনার মাধ্যমে প্রবাসে বসবাসরত আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে জুম্মা মোবারকে সালাম জানাচ্ছি এবং একই সাথে আমি আমার নির্বাচনী এলাকা জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জবাসীর জনগণকে ধন্যবাদ দিই। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ। তিনি তার ফলশ্রুতিতে আমাকে তার ক্যাবিনেটের সদস্য করার জন্য আমি তার কাছেও কৃতজ্ঞ। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে যাওয়ার আগে নির্বাচনী ইশতেহার দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ডে 1 থেকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী তার প্রত্যেকটি স্টেপগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে। তার সঙ্গে আমাদের প্রবাসীদের
যখনই আমি দায়িত্ব দিলাম তখনই দেখা গেল মধ্যপ্রাচ্যের আপনাদের জেনেছেন যে যুদ্ধ, Yeah. এই যুদ্ধকালীন সময়ে আমাদের প্রবাসীদের অনেক ধরনের কেউ ইনজিওর্ড হয়েছে, কেউ মৃত্যুবরণ করেছে, কেউ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়েছে, কেউ বিভিন্ন কারাগারে বিভিন্নভাবে বন্দী আছেন। আমরা পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ সিভিল এভিয়েশন, বিমান ও সিভিল এভিয়েশন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথভাবে আমরা একটা টিম তৈরি করেছি, যাতে করে আমাদের এই প্রবাসীদের ডেড বডি আনা এবং তাদের বাড়িতে পৌঁছানো এবং এই ব্যাপারে যার যার ডিপার্টমেন্টের অবস্থান থেকে এগুলো কাজ করা, এবং একই সাথে আমরা যারা এখানে ইনজিওর্ড আছে তাদের চিকিৎসা, বিভিন্ন হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করা, নানাবিধ আমরা পদক্ষেপগুলো নিয়েছি। মানে বিদেশে যে যারা মানে ইনজুরি একটা এবং একই সাথে আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে আমি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন সহ আমরা মালয়েশিয়া গিয়েছিলাম। আপনারা জানেন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের, আপনি একটু আগে যে প্রশ্ন করলেন যে ভারতে 55,000 আর আমরা দেশে 7 লাখ টাকা, এটা একটা বিরাট সিন্ডিকেট, এই ম্যান পাওয়ার একটা বিরাট সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা আমাদের মানুষকে বিভিন্নভাবে বিপদগামী করেছে। আমরা এইটার থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে সেখানে আমরা জিরো কস্টে কিভাবে মানুষ পাঠানো যায়, আমরা সেই পদক্ষেপগুলো হাতে নিয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের এগুলো কাজ চলছে, যাতে করে আমরা শ্রম মার্কেটে যেমন যেসব দেশের ডিমান্ড আসে সেই ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের ইনস্টিটিউশনগুলোকে আমরা ট্রেনিং সেন্টার করতেছি। আমরা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দেখেছেন আমরা জাপানি ফাউন্ডেশন থেকে, আমরা এখানে জাপান ফাউন্ডেশন থেকে আমরা শিক্ষক নিচ্ছি, কোরিয়ান শিক্ষক নিচ্ছি। আমরা আমাদের বিভিন্ন সেন্টারগুলোকে আমরা মানে ল্যাঙ্গুয়েজ কোর্স, বিদেশি কমিউনিটিদেরকে ল্যাঙ্গুয়েজ স্কিলস, এবং শুধু ল্যাঙ্গুয়েজ কোর্স, তাদের জাপান তো জানেন আপনার তাদের এই যে কালচারটা, তাদের বিহেভ, এগুলাও আমরা ট্রেনিং এর ব্যবস্থা শুরু হয়েছে, যাতে করে যেসব ডিপার্টমেন্ট বা যে দেশ থেকে যে ধরনের ডিমান্ড আসবে সেই সব ডিমান্ড আসার পরে আমরা এই ধরনের স্কিল তৈরি করব, এবং স্কিল তৈরি করার পরে আমরা ওই দেশের ওই ডিমান্ডের আমরা এখানে যে তুমি রিক্রুট করার আগে এখানে দেখো, তারপরে আমাদের কমপ্লেন আমরা শুনেছি, এইগুলো থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য এখানেও আমরা ডেলি সাজানোর ব্যবস্থা। কাজে আমরা চেষ্টা করতেছি মানুষ জিরো কস্টে যাক। বাংলাদেশ ভারত যখন 55,000, আমাদের হয়তো আমরা হিসাব করে দিয়েছি 80-85,000 টাকার বেশি লাগার। আমরা তো মনে করি যে 1,20,000 লাগলো কোনো সমস্যা নেই। 80,000 থেকে 85,000 বেশি আমরা এই পর্যন্ত হিসাব করে যেতে লাগার কথা না হলে 1 লাখ টাকাই লাগলো। কিন্তু এর অর্থ এই নয় যে 5-7 লাখ টাকা বিক্রি করে এই চক্রতের বিরুদ্ধে আমরা পদক্ষেপ না। আমি ইতিমধ্যে আপনি জানেন, আপনাকে বলতে পারি যে আমি আসার 1 সপ্তাহ আগে ইরাকে দুইজন মানুষকে আমাদের একটা এজেন্সি পাঠিয়েছিল, এবং তারা যে কথা বলে পাঠিয়েছিল তারা সেখানে গিয়ে সেটা পায় নাই। তারপরে তারা এখন মানে সবকিছু হারিয়ে আসার টিকিটটা পর্যন্ত তাদের কাছে ছিল না, কিভাবে দেশে আসবে। আমরা এটা ধরে আনছি, তাদের ওই এজেন্সি দিয়ে টিকিট করাইছি এবং তার ক্ষতিপূরণ আমরা আদায় করতেছি। এবং শুধু এটা করলো কেন, এর জন্য আমরা আমাদের আইনি পদক্ষেপগুলো, আমি এগুলাতে জিরো। এখন থেকে কি মাননীয় মন্ত্রী, যে যারা কর্মী পাঠাবেন এই নিশ্চয়তা তাদেরকে দিতে হবে যে আপনি যে কথা বলে পাঠাবেন তার গ্যারান্টি আপনাকে দিতে হবে বিদেশে। আপনারা হয়তো আগামী মাসখানিকের মধ্যে আমরা একটা মানে এইসব এজেন্সিগুলোকে আমরা যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে এগুলার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেব। যেগুলো ওপেন করবো এদের সঙ্গেও আমাদের এগ্রিমেন্ট হয় যে বিদেশে যে শর্ত আছে সেই শর্তর বাইরে আমাদের কোনো লোকরে যদি জনগণের হ্যারাসমেন্ট হয় তাহলে লাইসেন্স বাতিল না, শুধু ক্ষতিপূরণ আইনগতভাবে তাকে পানিশমেন্ট নিতে হবে। এবং আমরা সৌদি এম্বাসির সঙ্গে কথা হয়েছে, তারা 920 জন তাদের এনলিস্টমেন্ট, সেটা তারা
ওইখানে দেখেন একটা টাকা লাগার কথা না, না। শুধু ইন্স্যুরেন্সের টাকা Yep. লাগার কথা, Yeah. ইভেন প্লেনের টিকেটের পয়সাটা yes. কেন আমাদের লোকজন 5 লাখ 6 লাখ টাকা যাবে। That is the এর biggest জন্য question. আমরা এমবিসির সঙ্গে এমইউ করতেছি, এবং এইটা যারা এই শর্ত ভায়োলেট করবে তাদের লাইসেন্স বাতিল না, শুধু সি পুট ইন দ্য জেল। Wow, that's a great news. এবং এইটাই প্রবাসীদের সবচেয়ে বড় দাবিদের মধ্যে অন্যতম একটা দাবি ছিল যে তারা এটা একটা 2 নম্বর হচ্ছে, আমি প্রবাসীদের বিভিন্ন সময় প্রবাসী হয়ে কথা বলছিলাম যে আমাদের বাংলাদেশে প্রবাসীরা যায়, তাদের লাগেজ কেটে ফেলা হয়, তাদের লাগেজ অনেক সময় যায় না, এয়ারপোর্টে হয়রানি, যেটা এটা বলছেন। বিভিন্নভাবে বলা হয়েছে, বিমানবন্দরে হয়রানি, তারপরে ফেয়ারটা তারা বারে বারে গাড়িতে তাদেরকে অতিরিক্ত চার্জ করা হয়, নানাভাবে তারা রাস্তাঘাটে তারা বিভিন্ন ইনসিকিউর। এইসব বিবেচনায় আমরা আগামী সময় আমরা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিতে চেষ্টা করতেছি। এটা এখন পর্যন্ত আমি অফিসিয়ালি জানাই, বাট আমার মাইন্ডের মধ্যে আছে যে প্রবাসীরা আসবে, প্রবাসীদের জন্য আমরা ডেডিকেটেড প্রবাসী কল্যাণ কার্ড আমরা ইস্যু করব। এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু দেখার পরে আমরা প্রবাসী যারা বিদেশের রিমিটেন্স পাঠাবে দেশ থেকে, তাদেরকে যথাযথ মর্যাদা, তাদের ফুল সিকিউরিটি, তারা দেশে গেলে তাদের কিভাবে অ্যাকোমোডেশন করা যায়, কিভাবে ফার্স্ট থেকে তাদেরকে নেওয়া যায়, শুধু মুখে নয় বাস্তবতায় আমরা দেখাতে চাই। এবং প্রত্যেকটা ঢাকা, চিটাগং, সিলেট, এই যে সব বিমানবন্দর দিয়ে প্রবাসীরা গমন করেন, যাতে তাদের কাস্টমস হয়রানি, তাদের ইমিগ্রেশন হয়রানি, তাদের লাগেজ এইগুলা থেকে তারা পরিত্রাণ পান। এবং তাদের জন্য বিশেষ বিশেষ লাউঞ্জ তৈরি করা হচ্ছে। আচ্ছা, লাউঞ্জ খালি ভিআইপি সিআইপি জন্য আছে। আমি মনে করি আমাদের বড় ভিআইপি হচ্ছে আমাদের অ্যাম্বাসেডার, প্রবাসী যারা রেমিটেন্স পাঠাবে, তারাই আমাদের আসল অ্যাম্বাসেডার। তাদের জন্য সেই মানের আমরা বললাম। মন্ত্রী, আরো একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই, সেটা হলো যে বিদেশে বিভিন্ন এম্বাসিতে হাই কমিশনগুলোতে প্রবাসীদের যে তারা যে হয়রানি শিকার হন, তাদের সাথে সবচেয়ে বড় অভিযোগটা তারা মানে খারাপ ব্যবহার করেন, তাদেরকে যে ধরনের সার্ভিস দেওয়ার কথা, এই সার্ভিসটা কিভাবে মানে গ্যারান্টি দেওয়া যায়? বিকজ তারা তো প্রবাসীদের জন্য সেখানে নিয়োজিত আছেন, তারা নিজেদেরকে বস না মনে করে, যারা তাদের যে কাস্টমার যারা আছে প্রবাসীরা, তারা কিভাবে এই যে সিন্ডিকেট মুক্ত এবং হয়রানি মুক্ত এবং প্রকৃত অর্থে যে সেবাটা তারা পাওয়ার কথা প্রদত্ত, সরকার প্রদত্ত, সেটা তারা নিশ্চিত করবেন? এই বিষয়ে আপনার সরকারের পদক্ষেপগুলা কি ভাবছেন কিনা? ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে এটা পুরোনো আমলের সেই ধাঁচ থেকে পরিবর্তন করতে হবে। আমাদের প্রবাসীরা একটা যে এখানে যে সার্ভিস পাওয়ার কথা, তারা সেই সব জায়গায় সার্ভিস কিভাবে তারা ডেভেলপ করা যায়, আমরা এটা নিয়ে আমরা নেক্সট মিটিং এ আমরা বসবো। এখনো ফাইনাল কিছু হয় না, কারণ নতুন আমরা গুছানো যাচ্ছে। যে আমার মনে হয়, আমার ধারণা যে এইসব বিশেষ করে বাংলাদেশি যেসব দেশে বা যেসব সিটিতে আমাদের কাউন্সিল, অনেক সময় আমাদের যেমন নিউ ইয়র্কে এখানে একটা কাউন্সিল জেনারেল অফিস আছে, কিন্তু একজন মিশিগান থাকে, একজন ক্যালিফোর্নিয়ায় থাকে, একটা মানে টেক্সাস থাকে। তো তাদের জন্য আমরা কি ধরনের মানে ইজি কনসুলেট সেবা দেওয়ার যে পদক্ষেপ নিচ্ছে, ভেরি গুড। এগুলা আমি ফরেন মিনিস্টার আমরা বসবো, আমরা এর মধ্যে বসে আমরা এই পুরো একটা আরো এক্সপার্ট ওপিনিয়ন গুলা দেব, যাতে করে যতটুকু সম্ভব প্রবাসী বান্ধব আমাদের সরকার হয়। এবং আমরা এই সরকার জনগণের আশীর্বাদ পুষ্ট এই সরকার জনগণের প্রত্যাশা যেন পূরণ করার জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করব। আপনি বলছিলেন যে প্রবাসীদের লাশ যে ওই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা বিভিন্ন দেশে, আপনি বলছিলেন যে সরকার পদক্ষেপ নিচ্ছে যেন একজন প্রবাসীর লাশ, বাংলাদেশি নাগরিকের লাশ যেন ওইভাবে পড়ে না থাকে, সরকার পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়ে। এটা ডে ওয়ান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার যে এদিন একদম 1 ঘন্টার নোটিশে আমাদের সবাইকে ডেকে নিয়ে বলছেন যে এরা কিভাবে এই লাশগুলো আনা যায়, কিভাবে, এর জন্য উনি 3টা মন্ত্রণালয়কে দিয়ে কন্টিনিউ একটা কমিটি করে দিয়েছেন। এবং আমাদের একটা হটলাইন সার্ভিস করে দেওয়া হয়েছে। বিভিন্ন দূতাবাসে আমাদের এটার জন্য ডেডিকেটেড অফিসার নিয়োগ করা হয়েছে।
আমরা কোনো জায়গায় ইনফরমেশন পেলেই আমরা ওই জায়গায় হসপিটালে খুঁজতে যাই, ম্যান পাওয়ার কিভাবে অনেক অনেক ধরনের। তো মাননীয় মন্ত্রী, বিদেশে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে কি বাংলাদেশ ওই দেশে অবস্থিত দূতাবাসের সাথে যোগাযোগ করবে এই বিষয়ে লাশটা মানে এই ব্যাপারে আমরা একটা হটলাইন আমরা প্রত্যেকটা মিশনের লোক চালু করবেন? ভেরি নাইস। কিন্তু কিছু হচ্ছে কি আমাদের এখানে নিয়ম ছিল আগে যে বিএমইটির কার্ড যারা থাকবে তাদের একটা রেকর্ড থাকে মিনিস্ট্রিতে, আর যারা অন্যান্য চ্যানেলে যায় তখন তারা আপনার রেকর্ডটা থাকে না। তো বিদেশে তো একটা ডেড বডি পড়লে আসতে অনেক প্রসেস লাগে, তখন এই পেপারস পাসপোর্ট এগুলা, তো এইগুলাতে আমাদেরকে পাবলিকও সহযোগিতা করতে হবে। আচ্ছা, এবং যারা ধরলে কোনো ডেড বডি মারা গেলে তার যদি ফ্রেন্ড তাকে ফ্যামিলি মেম্বারকে তারা যোগাযোগ করবেন, আমরাও সেটা, কারণ ওই দেশের আইন অনুযায়ী প্রসেস করে আমাকে আনতে হবে। আচ্ছা। একটা তাছাড়া তো এটা হেভি কস্টলি। জি, আরো একটা প্রশ্ন যে প্রবাসীদের, সেটা হচ্ছে যে প্রবাসীরা এই যে দেশে তাদের সম্পদের বিষয়ে নানান ধরনের হয়রানি শিকার হন, এই বিষয়ে সরকার কোনো কিছু ভাবছে কিনা? যে নিজের আত্মীয় স্বজন প্লাস অনেক সময় দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে প্রবাসীরা ইজি প্রে, তাদেরকেই যে কোনো সময় এগুলা তাদের সম্পদ বিভিন্ন ধরনের হয়রানি শিকার হন দেশে। মেয়র থাকাকালীন সময় আমি যেটা দেখেছি, জি, প্রবাসীদের এই সব জিনিস বিশেষ করে আমরা ফ্যামিলি মেম্বারদের মধ্যেই বেশি, এটা আমাদের আসলে তিক্ত হলো সত্য। সৌভাগ্য, আপন ভাই ভাই বা পরিবারের হাজব্যান্ড ওয়াইফ ইত্যাদি ইত্যাদি না হয়, ছেলে বাপের সঙ্গে হয়ে যায়। জি, আমাদের আসলে প্রবাসেও বিভিন্ন সামাজিক সংগঠন আছে, তারাও একটু কাউন্সিলিং করা দরকার, awareness। এবং আমরা দেশে চিন্তা ভাবনা করছি যে বিশেষ করে সিলেট অঞ্চলে ট্রায়াল কেস হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে আলোচনা করব যে একজন ম্যাজিস্ট্রেট স্পেশালি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ডেডিকেটেড করার জন্য, যে প্রবাসীরা আসলে অন্য চ্যানেল নাকি সোজাসুজি আদার, এবং ওইখানে একজন আলাদা যে আমাদের ফরেস্ট পুলিশ বা বিভিন্ন ডিপার্টমেন্ট যাতে সঙ্গে সঙ্গে অ্যাকশনে। ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ। এর মধ্যে আরেকটা জিনিস, একজন দর্শক এখানে প্রশ্ন করেছেন, আরব আমিরাতে ভিসা বন্ধ অনেকদিন থেকে, এই বিষয়ে সরকারের কোনো যোগাযোগ হচ্ছে কিনা? আমরা কূটনৈতিক চ্যানেলে এই কাজগুলো করি, যুদ্ধকালীন সময়ে তো অনেক ধরনের আমি জানি। জি, আমরা কূটনৈতিক চ্যানেলে এগুলা রেখে, আমরা সব মার্কেটেই আমরা এই ব্যাপারে অ্যালার্ট আছে, আমরা সব জায়গায় আমরা বিভিন্ন চ্যানেলে কাজ করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী। আপনারা যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন হয়, উইচ ইজ আমরা বিশ্বাস করি আপনি আছেন যেহেতু, এগুলো হবে। এবং আমি মনে করি যে প্রবাসীদের মূল যে কোর প্রবলেমস, এটার একটা সমাধান এখানে হচ্ছে। যদি আমি আশা করতেছি আমাদের মুখের কথা হলো, আমাদের জানেন তো মাননীয় প্রধানমন্ত্রী 9টায় অফিসে চলে যায়, এবং প্রত্যেক দিনের ফাইল ওয়ার্কের একটা আমাদের একটা আজকের প্রোগ্রামগুলো সম্পর্কে ওনার, তো কাজেই আমার নয় এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং আমি এইটুকু বলতে পারি যে আপনাদের সকলের দোয়া তলে সহযোগিতা তলে ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে একটা প্রবাসীদের বিভিন্ন বিষয়ে একটা আমল পড়বে। আমরা প্রবাসী ব্যাংককে কিভাবে প্রবাসীদের জন্য ডেডিকেটেড করা যায় এটা নিয়েও কাজ চলছে, যাতে শুধু বললে হবে না, প্রবাসীরাও যাতে সব ধরনের সহযোগিতা লজিস্টিক্স যেভাবে পাবে, প্রবাসীরাও কিন্তু এগিয়ে আসতে হবে আমাদের দেশের রেমিটেন্সটাও যেন অন্য পথে না গিয়ে সঠিক পথে। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রবাসী, আমি এটাও বলতে হয়, যদিও এটা আমার লেভেলে এখন পর্যন্ত সরকারের কোনো, আমি মনে করি যারা বেশি রেমিটেন্স পাঠাবে আমরা তাদের জন্য একটা প্রবাসী কার্ড মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেটা এই কার্ডটা ইস্যু করলে যাতে তার সব জায়গায় ফাস্ট ট্র্যাকিং, যেমন লন্ডনে আসলে হিথ্রো এয়ারপোর্টে দেখেন ভিআইপি বা সেই এর তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনারা, আমাদের একটা টার্গেট দিয়ে দেবো, এই টার্গেট যারা ফুলফিল করবেন তাহলে বিমানবন্দর ইমিগ্রেশনও ফাস্ট ট্র্যাক লাগেজ মানে এক্সপেডিটেড সার্ভিস ইভেন, হ্যাঁ, এবং এক্সট্রা সার্ভিস তাকে আমরা দেওয়ার চেষ্টা করি। বেশ গ্রেট ইনিশিয়েটিভ মাননীয় মন্ত্রী, অসংখ্য ধন্যবাদ। লাস্টে প্রবাসীদের উদ্দেশ্যে, বিশেষ করে আমি দেখেছি অনেক প্রবাসীরা বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে তারা অযথা মানে নাক গলান, এবং এটা একটা আমাদের জন্য পার্টিকুলারলি ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে, এই বিষয়ে প্রবাসীদেরকে আপনার কিছু বলার আছে কিনা, যে তারা যেন মানে, কারণ অনেক বিষয় আছে, ধরেন ইরানের পক্ষে আপনি যখন থাকবেন, দেখা গেল যে ওই গালফ কান্ট্রিজগুলো তারা পছন্দ করে না, তারা তাদের নিজেদের নাগরিকদের নাগরিকত্ব পর্যন্ত বাতিল করে দিচ্ছে এই মুহূর্তে ইরানের পক্ষে কথা বলার জন্য। এই বিষয়ে প্রবাসীদেরকে সহনশীল হওয়ার জন্য কি আপনার? আমি বলি আমরা আসছি বিদেশে নিজেদের পরিবার পরিজনকে যাতে একটা
ভালো একটা এনভায়রনমেন্টে থাকার জন্য, আচ্ছা। বাচ্চা কাচ্চাদের লেখাপড়া বিভিন্ন। আমার মনে হয় এখানে আমরা যে প্রফেশনে আসছি, আমরা আমাদের সেখানে মনোযোগী। আমাদের লাইফস্টাইলের প্রতি, আমাদের ওইটার প্রতি মনোযোগী। আমরা অহেতুক ইন্টারন্যাশনাল এইসব গ্লোবাল পলিটিক্সে আমাদের একটু না জোরানো ভালো এবং সেই দেশের আইন কানুনকে শ্রদ্ধা এবং তাদের এবং যে দেশে আছেন আপনি সে দেশের আইন মেনেই চলুন। Yeah. কাজে আপনার 2-4 জনের জন্য হয়তো দেখা যাবে সমগ্র বাংলাদেশিদের একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। হতে পারে। তা আমি মনে করি আমাদের বুদ্ধিমানের সাথে, হ্যাঁ, যেটা আমরা ঘৃণা করব, এটা মনে মনে ঘৃণা ভিতরে করব। ভিতরে এটাই আমার বক্তব্য। কিন্তু আপনি কোনোভাবে আপনারা 2-4 জনে প্রকাশ করবেন, এটা ইনফ্যাক্টটা চলে আসবে সবার কাছে। Yeah. আমার মনে হয় একটু আপনার ট্যাক্টফুল হতে হবে। থ্যাংক ইউ। এইগুলো বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের মন্ত্রী হিসাবে এখন এতক্ষণ পর্যন্ত বাংলাদেশিদের উদ্দেশ্যে বললেন। এখন আসি আমরা আপনার সিলেট অঞ্চলের এবং সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র সিলেট, স্বাভাবিকভাবে সিলেটের যে বৃহত্তর সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমরা সরাসরি বাংলাদেশে সিলেটে গিয়ে নামতে পারি না। আমাদেরকে ঢাকাতে নামতেও অনেক ধরনের মানে হয়রানি প্লাস মানে সময় সাপেক্ষ। এই বিষয়ে আপনি বলছিলেন যে আপনাদের সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি মানে পদক্ষেপ নিয়েছেন, সেটা হলো যে সৌদি এয়ারলাইন্সকে মানে অনুমতি দিতে যাচ্ছেন আপনারা বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করার। আমি বলি, সবচেয়ে সিলেটবাসী ভাগ্যবান হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 17 বছর প্রবাসী ছিলেন এবং সিলেট বেল্টের একটা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের উনি তো নিজেই বলেন যে উনি হাফ সিলেট। ডেফিনেটলি আপসিলেটলি বিকজ অফ উনি আমাদের এখানে আত্মীয়তাও করেছেন। তো কাজে আমার মনে হয় এই দিক থেকে আপনি দেখেন ওনার একটা আলাদা ফিলিংস আছে সিলেট বিভাগের প্রতি এবং দেশের প্রতি আছে, কিন্তু একটা আমাদের এটা আছে এবং উনি ফিল করেছেন যে এখানে আসলে এখানকার পাবলিকের কি ডিমান্ড। তো দেখেন উনি নিজেই ইলেকশনের আগে বলেছিলেন যে সিলেট ঢাকা সিলেট বাই রোডে যেতে গেলে 10 ঘন্টা লাগে। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপের কারণে আপনারা দেখেন আমার জানা মতে এই 1 মাসের মধ্যেই অনেকগুলো জমি অধিগ্রহণের কাজটা যেগুলো ছিল এগুলা ক্লিয়ার হয়ে গেছে। আগামী মাস 2-এর মধ্যে দেখা যাবে ঢাকা সিলেটের 6 লেন রাস্তার কাজ দ্রুত গতিতে এখনই আরম্ভ হয়ে গেছে, কিন্তু ওই যে অধিগ্রহণের বিষয় নিয়ে কিছু আমরা আশা করতেছি 1 মাসের মধ্যে তাহলে এটা মানে কমপ্লিট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আমাদের রেলওয়ের ডাবল লাইন করার কাজ, তারপরে আমাদের নদী খনন এগুলা হচ্ছে আরো পরিকল্পনা নেওয়া হয়েছে, এগুলা নদীপথেও আমাদের মানে ব্যবসা বাণিজ্য চলতে পারে। পাশাপাশি আমরা সিলেটের যে সৌদি এয়ারলাইন্সের অ্যাম্বাসেডর আমার সঙ্গে দেখা করতে আসছিল, সেও আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা বিমানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, তারাও এটা নিয়ে কাজ করতেছেন। আমরা তো ব্যাপারটা হলো একটা রানওয়েতে আরেকটা দেশের বিমান আসছে, কিছু 2 দেশের একটা সরকারি আলোচনা। তো এটা আমার মনে হয় আমাদের বিমানমন্ত্রীও চাচ্ছেন, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছেন। আমরা শুধু সৌদি এয়ারলাইন কেন, আমি তো মনে করি অন্যান্য এয়ারলাইন্সের জন্য অপেক্ষা করে দেওয়া দরকার এবং তখন কম্পিটিশন হবে বিমান বাসের। আর আমাদের বিমানের সার্ভিসটাও ইনশাআল্লাহ আরো ডেভেলপ করা যাবে। কারণ আমাদের তো অবস্থা কারণে ফোকার কম, তারপরেও চেষ্টা চলবে এবং যেভাবে আমেরিকার মতো জায়গায় এয়ারলাইন্স বন্ধ হয়ে যাচ্ছে বিকজ অফ ফুয়েল প্রাইসেস, তো আমাদের মার্কেট দেখতে হতো। আমি খালি লাইনটা নেওয়ার এখানে আসা যাওয়ার কস্টিংটা আমার এবং এটা ফিজিবল হবে কি না এটা দেখতে হবে। আশা করি এই সরকারের আমলে অন্যান্য এয়ারলাইন্স নামবে, এটা আমার বিশ্বাস। খুব দ্রুত গতিতে এটাই সিলেটিদের বা আমাদের প্রবাসী যারা আছেন তারা সবার মাননীয় মন্ত্রী আমি আপনার মাধ্যমে আমাদের সিলেট প্রবাসীদের মানুষ এবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও আমরা কন্ট্রিবিউশন ছিল, বাংলাদেশের সব ক্রাইসিস মুভমেন্টে আমাদের প্রবাসীদের এটা মূল্যায়ন হয়েছে, মানে ওদের কন্ট্রিবিউশন ছিল। আমরা যদি ইউনাইটেডলি আমরা একটু সবাই মিলে একসঙ্গে আমাদের
দেশের রেমিটেন্স কিভাবে পাঠিয়ে, তাহলে আমাদের এলাকার উন্নয়নও সম্ভব হবে। এবং এটাও ঠিক যে প্রবাসীরা অনেক কিছু ইনভেস্ট করতে চায়, কিন্তু তাদের সিকিউরিটি কোথায়? তা আমি মনে করেছি যে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা আলোচনা করব যে ওনারা যদি কেউ কোনো ইনভেস্টর হিসাবে যান, তাহলে আমি একজনে বলতে পারি যে হয়রানিমুক্ত investment। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গিয়ে। এবং আমি মনে করি সরকার যদি সিকিউরিটি বন্ড দিয়ে থাকে, তাহলে তো আপনার টাকার গ্যারান্টি আছে এখানে। গ্রেট ইনিশিয়েটিভ। আপনার মাধ্যমে আমি আরেকটা জিনিস বলি, আমরা কিছু প্রবাসীদের কাছে আহ্বান জানাবো। আমার একটা শখ আছে যে সিলেটে একটা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির কোনো একটা ব্রাঞ্চ সিলেটে নেওয়ার জন্য। আমি আলোচনা করতেছি পর্টসমাউথ ইউনিভার্সিটি, লন্ডন। ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইজ এ ভেরি গুড ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটি যদি আমরা দুই দেশের সরকারের মাধ্যমে পারমিশন নিয়ে এটা করা যায়, তাহলে দেখা যাবে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এই অঞ্চলের ছেলেরা মানুষ আমাদের আসবে। 2 নম্বর আমাদের ছেলেরা মেয়েরা এখানে সবার দ্বারা তো বিদেশে করে, এটা একটা অপরচুনিটি। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যদি আমাদের প্রবাসীরা যদি সরকার যদি সিকিউরিটি বন্ডে এরা যদি শেয়ার কিনেন, সেই সব শেয়ার নিয়ে যদি, তাহলে দেখা যায় আমরা ইউনিভার্সিটি করতেও অনেক অপেক্ষা করতে হবে না। এবং আমরা আশা করি, তো এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমি পরবর্তীতে আপনারা আহ্বান করো যারা এরকম যদি কোনো বাইরে গ্রুপ ওয়াইজ কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ বা কোনো ধরনের যে কোনো ধরনের আপনার ব্যবসায় ইনভেস্ট করার জন্য আপনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ওপেন টু অল, দিনের ও রাতে বাসায় এবং অফিসে আমার অ্যাক্সেস আছে। এক্সেলেন্ট। তবে একটা এটা দিয়ে আবার আমি এখন ভয় পাই কোনটা, যে বললাম একটা, তো দেখা যাবে আরেকটা সিন্ডিকেট করে আরো 10 জনের কাছে কি, এটা কখনো করবেন না। যিনি করতে চাইবেন থার্ড পার্টি কাউকে দিয়ে কথা না বলে সরাসরি কথা বলে দেবেন। কিন্তু যে আমার বন্ধু, আমার ফ্রেন্ড অমুকের সঙ্গে যোগাযোগ করে এইগুলা করবেন না। এতে মানে আমাদেরকে একটা বদনাম চলে আসবে, আর সরকারের উপর বদনাম চলে আসবে। সো আমি মনে করি যদি কেউ স্বচ্ছতা থাকে, ওপেনলি আসবেন, ক্লিয়ার কাট। যদি আমাদের আইনের বিধান থাকে, আমি সর্বাত্মক ইনভেস্টরদেরকে আমি যে মন্ত্রী হিসেবে, নট অনলি মন্ত্রী, আমি একজন এই দেশের একজন সিটিজেন হিসেবে আমি যত ধরনের লজিস্টিক সাপোর্ট, যেসব জায়গায় বাধা আছে আমি নিজে মুভ করব। তবে আমরা সিলেটি হলে প্রমাণ করতে পারি যে ইয়েস, আমরা যেন আর প্রতারকদের হাতে না পড়ি, আমরা যেন আর মানুষের আস্থার জায়গাটাকে আমরা নষ্ট না করি। তো এই জিনিস করতে গেলে আমার অনুরোধ থাকবে সরাসরি, কারো বায়া মিডিয়া না, আর থার্ড পার্টির মাধ্যমে না গিয়ে যেন সরাসরি আসবেন, কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা। থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে বিশেষ করে প্রবাসীদের যে সমস্যাগুলো, আমি প্রবাসীদের এখানে কাজ করি, আমি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও গেছি, যে কোর সমস্যাগুলো, সেগুলোর যে পদক্ষেপ আপনারা নিচ্ছেন, আপনাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে উনার যে ইচ্ছা আছে এবং আপনাকে দায়িত্ব দিয়েছেন, এর জন্য উনাকেও ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি সকল প্রবাসীদের পক্ষ থেকে, রেমিটেন্স ফাইটার্স অফ বাংলাদেশের পক্ষ থেকে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এবং আপনাকেও বলছি, যেহেতু আপনারা মিডিয়া, আর এই যে আরেকটা জিনিস হচ্ছে ফলস, আমি একটা জিনিস আপনারা প্রচার করুন, কিছু মিডিয়া যারা নেগেটিভ কোনো ডেভেলপমেন্ট দেখতে চায় না, মানুষের উন্নয়ন দেখতে চায় না, শুধু শুধু প্রপাগান্ডা, মিথ্যা ফেক আইডি দিয়ে বিভিন্নভাবে এই যে ফেসবুকের মাধ্যমে প্রচারণা করা। এই যে গতকাল আমি আসছি ইউনাইটেড নেশনের প্রোগ্রামে, আপনি দেখছেন একটা ফেসবুকে দিছে যে আমি আমার বোনের বাসায় গেছি ওইখানে বিজনেস পার্টনার খোঁজার জন্য, আমি এখানে আসছি আমার বন্ধুর বাসায়। এটা আমি যখন স্টুডেন্ট লাইফে আসছি তখন থেকেও আমি এই বাসায় আসি, এই বাসায় আমার বন্ধু থাকি। কিন্তু এই যে এই যারা করতেছে, এদেরকে বলছে আর কত, এইগুলা বাদ দিয়ে পজিটিভ নিউজগুলো করেন। আমি জেনেভাতে গেছি আইএলওর প্রোগ্রামে,
হাজার হাজার কোটি টাকা উনি নিয়ে গেছে ওইখানে। তো এই যে ভুয়া ফেক, আমার কথা হচ্ছে ঠিক আছে বাবা, তুমি দেশের কল্যাণে কথা বলো, আমাদের যদি কোনো কোনো ত্রুটি থাকে তুলে দেবো, কিন্তু একদম এইসব কথা আর কত, এতে গিয়ে মানুষের দেশের প্রতি মানুষের আস্থা আস্থা নষ্ট হবে এবং ভাবমূর্তি নষ্ট হবে। তো আমি আপনার মাধ্যমে আপনারাও একটু ইনশাআল্লাহ একটু ইয়েলো জার্নালিজম আর কত আর আমাদের দেশটাকে আর কত বিভাজনের দিকে নেবেন, আর কত আমরা এই 50-60 বছর ধরে অতীতকে নিয়ে টানাটানি, এইগুলা বাদ দিয়ে আমরা সবাই সম্প্রীতির দেশ হিসাবে আমরা ধর্মীয় সম্প্রীতি রাজনৈতিক সম্প্রীতির মাধ্যমে আমরা দেশটাকে সামনের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়, আসলে সবাই মিলে কাজ করি। অ্যাবসলিউটলি। আমি মনে করবো যারা এই ধরনের মিথ্যা এই প্রপাগান্ডাগুলো যারা ছড়ান তাদেরকে আপনারা সরকারের পক্ষ থেকে প্রমাণ করতে হবে যে বলেছে, না বললে আইনে আওতায় আনা উচিত। এটা আবার আমি এতদিন বলি নাই, এবার কিন্তু বলছি একদম আইনে আওতায় আনতে হবে। কেন আনতে হবে? কারণ আপনার যে স্পিরিট এবং যে এনকারেজমেন্ট এগুলা নষ্ট এবং আমরা মানে করার জন্য যথেষ্ট এগুলা, সুতরাং আমরা মনে করি আপনি আইনে আওতায় মিথ্যা বলেন যারা। এবার এটা ব্যাপারটা হচ্ছে আমি আসলে ফেসবুক খুব একটা দেখি না, হঠাৎ করে কেউ এসে জন বলে তখন আপনার এগুলা সময় কোথায় বলেন তো। আর এখন ব্যাপারটা হচ্ছে আমাদের সবাই যদি আমরা দেশপ্রেম নিয়ে কাজ করি তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা বাদ দেন অন্য। আমি মাননীয় মন্ত্রী আপনাকে বলবো যে আমি বলবো আমাদের সিলেটের বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাজে লাগান। আমাদের এত ভালো ভালো মেধাবী স্টুডেন্ট যারা আছে, আমাদের ইয়াং জেনারেশন বিদেশেও দেখেন বাইরেও দেখেন, আমি প্রবাসী ছেলে মেয়েদেরকে বলবো আমাদের ছেলেমেয়েরা আমরা প্রাউড ফিল করি তাদের মেধা, আজকে যে তাদের এগিয়ে যাওয়াটা, এবং তারা তো নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া তাদের মধ্যে আছে। আমি আপনার মাধ্যমে তাদের কাছে আহ্বান করবো যারা দেশে বিদেশে যারা স্কলার, তারা যদি আমাদেরকে কোনো আইডিয়া দেয়, গাইডলাইন দেন, আমি 100% তাদেরকে আমরা রিসিভ করতে প্রস্তুত আমি। কারণ আমাদের আইডিয়া আর এখন কোন নতুন নতুন ইয়াং জেনারেশনের তাদের যে আইডিয়াটা আমার মনে হয় দেশের স্বার্থে, হ্যাঁ আসুন না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হলো তারা যদি এগিয়ে আসে, আমি তো মনে হয় অনেক আমি প্রাউড ফিল করি আমাদের ছেলে মেয়েদের, আমাদের ইয়াং জেনারেশনের ফ্রেশ ব্লাড দিয়ে তারা কাজ করতে আসবে। আমি তাদের আহ্বান করব, প্রবাসী যারা আছো, যেহেতু আমি তোমাদের বড় ভাই হিসাবে বলতে হচ্ছে, ছেলেমেয়েরা আমাদেরই ছেলেমেয়েরা, তারা যদি আমাকে কোনো অ্যাডভাইস করেন বা হ্যাঁ একটা ইমেল আমরা ওপেন করতেছি আমি আমার প্রবাসীদের জন্য, আমাদের ইয়াং জেনারেশন, আমি গিয়ে আমার আলাদা একজন আমি পার্সোনাল গ্রুপ রাখবো, যাতে ইমেইলে আপনাদের নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া যদি আমরা আনসার দেব। আমি আনসার দেবো, কারণ অনেক সময় আমাকে টেলিফোনে এখন ক্রস আমি ইমেইলে মন্ত্রীকে টেলিফোনে পাওয়া দিলে আমি ইমেইলটা আগামী সপ্তাহ থেকে আমি নতুন করে আমার ইমেইল ওপেন করব, যাতে করে আমাদের আপনি এই ইনোভেটিভ আইডিয়াস গুলো আপনারা পাঠাতে পারেন আপনাকে। দ্যাটস গ্রেট আইডিয়া, শেয়ার করব। জি, থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক এবং প্রবাসী যারা আছেন, আমার সাথে এতক্ষণ কথা বলছিলেন মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, আপনারা জানেন। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে প্রবাসী যারা আছেন, যে আমরা যে এতদিন ধরে রেমিটেন্স ফাইন্যান্স অফ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম, প্লাস অন্যান্য সংগঠন, প্রবাসীদের যে কোন সমস্যাগুলা আমরা এতদিন ধরে কথা বলছিলাম, আওয়ামী লীগের সময় বিভিন্ন মন্ত্রী বা মানে সংস্কৃতি দুয়ে দিয়েছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, প্রত্যেকটা বিষয় মাননীয় মন্ত্রী আমাকে বলেছেন এবং আগ থেকেই উনি বলেছিলেন এই কথাগুলা, মন্ত্রী হওয়ার আগেও উনারা গুরুত্ব সহকারে নিচ্ছেন। পার্টিকুলারলি যে বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো যে আমরা এই যে সিন্ডিকেটের মাধ্যমে মানে 1 লক্ষ টাকার ভিসা 7 লক্ষ টাকা, এই বিষয়ে। সেকেন্ড হলো প্রবাসীদের লাশ যেন আর পরে না থাকে প্রবাসীর কোনো ধরনের মানে হিমাগারে, সেটার জন্য সরকার এবং মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ পদক্ষেপ নিচ্ছেন। এবং বাংলাদেশে প্রবাসীদের সম্পদ সুরক্ষা হয়রানি থেকে মুক্ত করার জন্য তারা একজন প্রবাসীদের কল্যাণে মানে নির্বাহী একজন ম্যাজিস্ট্রেটকে দেওয়া যায় কিনা সেই চিন্তা ভাবনা বর্তমানে মাননীয় মন্ত্রী এবং সরকার করে যাচ্ছেন। ইট ইজ অ্যান অ্যাবসলিউটলি গ্রেট আইডিয়া, বিকজ
এটাই সবচেয়ে বড় সমস্যা প্রবাসীদের জন্য, যেন মানে বাংলাদেশ বিমুখ হচ্ছেন প্রবাসীরা শুধুমাত্র এই ধরনের হয়রানির কারণে। সো আরো অন্যান্য বিষয়গুলা, সিলেটিদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন সিলেটিদের জন্য, আমাদের সিলেটবাসীর জন্য। আমরা জানেন যে বিগত 17 বছরে সবচেয়ে বঞ্চিত হয়েছে সিলেট, মানে বৃহত্তর সিলেট অঞ্চল। আমরা রাস্তা নাই, আমাদের মানে 6 ঘন্টার জায়গা 5 ঘন্টা জায়গা ছিল, আমরা 13 ঘন্টা 14 ঘন্টা আমরা বাড়িতে যেতে পারিনি। আমি নিজে গত জুলাইতে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সো এগুলো পদক্ষেপ নিচ্ছেন রেলের উন্নয়নে, প্লাস সবচেয়ে বড় যে সিলেটিদের জন্য পদক্ষেপ, সেটা হচ্ছে যে সরাসরি অন্তত একটাই এয়ারলাইন্স হলো সিলেট এয়ারপোর্টে নামতে যাচ্ছে, বা সেই কাজ বর্তমানে সরকার করে যাচ্ছেন। সো এবং রেমিটেন্স কার্ড, উনি বলেছেন যে রেমিটেন্স কার্ড যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান, এক্সপেটাইটেড সার্ভিস পাবেন আপনি এয়ারপোর্টে। বিভিন্ন ধরনের সিলেট এয়ারপোর্টে প্রবাসী লাউঞ্জ হচ্ছে। সো বিভিন্ন প্রবাসী বান্ধব পদক্ষেপ, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একজন প্রবাসী এই মুহূর্তে বলতে গেলে এক ধরনের, এবং ওনার ওয়াইফ একজন বৃহত্তর সিলেটের মানুষ, প্রবাসী অধ্যুষিত অঞ্চলের মানুষ, এবং মাননীয় মন্ত্রী ওনার পরিবারের সবাই প্রবাসী বলতে গেলে বিভিন্নভাবে, একজন না হলে আরেকজন, এবং উনি নিজেও হাফ প্রবাসী, কারণ সিলেটের মানে প্রবাসী অধ্যুষিত অঞ্চলের মানুষ যেহেতু প্রবাসী বলা যায়। সো মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আশা করি এই যে পদক্ষেপগুলো আপনারা নিচ্ছেন, যদি এগুলো বাস্তবায়ন হয়, মোস্ট লাইকলি বাস্তবায়ন করবেন আপনি, যেটা আপনি আছেন। আমরা আশা করি আমাদের এই মানে আস্থা আছে আপনার উপরে এবং সরকারের উপরে, এবং প্রবাসীদের যত সমস্যা আছে এই সমস্যাগুলা মানে আপনার সমাধান হবে, এবং প্রবাসীদের জীবন সহজ এবং আপনার নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হবে। আমি আপনার মাধ্যমে একটা কথা বলি, এখানে একটা ব্যবসা দেখছি, ওই যে সেই ছবি তুলে নিয়ে এখন কে কোন উদ্দেশ্যে ছবি তুলে সেটা তো জানা যায় না, কিন্তু এরপরে দেখা যায় ওইটাকে আরেকটা গ্রুপে এটাতে কাট করে নিয়ে এটাকে নানাভাবে এখন এজ এ লোকাল পিপল, আমি পাবলিক লিডার আসলে এখন কি, আমি তো আর এই দেশে আইডেন্টিফাই, আমি এই কথাটা একটু যোগ করে দিই, এবং আরেকটা জিনিস বলে রাখি, যারা অপপ্রচার চালাচ্ছেন, আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, কারণ আপনি মাত্র শুরু করেছেন, 3 মাস সময় লাগে চেয়ারে বসে চেয়ারটাকে টেক করতে, যে কোন অফিসার, এবং তাও মারাত্মক ধরনের 17 বছরের স্বৈর শাসক ব্যবস্থা থেকে উত্তরণের পরে। ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারা তো অস্থায়ী সরকার ছিল। আপনারা যারা অপপ্রচারে লিপ্ত আছেন, অপপ্রচার থেকে আপনার মানে বিরত থাকুন, এবং যদি প্রমাণ তাকে হাজির করুন। আমরা মনে করি বর্তমান সরকারের যথেষ্ট পরিমাণ এড্রেস করা বা করতেছেন বর্তমানে তারা এটা। বিএনপি আর যাই হোক না কেন, বিএনপিকে আওয়ামী লীগ বানাতে পারবেন না আপনি, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপি ফেল করতে পারে, কিন্তু বিএনপি আওয়ামী লীগ হবে না, এটা আমরা আগ থেকে জানি এবং সবসময় জানি। সো আশা করি সহযোগিতা করবেন, ভুল হলে ভুল দৌড়িয়ে দিবেন, এবং মাননীয় মন্ত্রী বলেছেন যে তারা একটা ডাইরেক্ট ইমেল মানে আপনার ব্যবস্থা চালু করতেছেন। ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ, যে মানে মন্ত্রীকে আপনি ইমেল করতেছেন, আপনার আইডিয়া শেয়ার করবেন, এবং মাননীয় মন্ত্রী বলেছেন যে এই আইডিয়াগুলা তারা গ্রহণ করবেন যদি এগুলা মানে প্রবাসী এবং জাতির সত্যিকার অর্থেই মানে কল্যাণে আসতে পারে। ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভালো থাকবেন। এবং সকল প্রবাসীদেরকে বলি যে আপনাদের সমস্যার সমাধানে কাজ চলছে, ইনশাল্লাহ একটু অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।